লাস্ট ক্লাসে আমরা ডায়োড দেখছিলাম। এখন আমরা ডায়োডেরই পরের টপিক যেটা আছে সেখান থেকে শুরু করব। গত ক্লাসে দেখা হয়েছিল খুব সম্ভবত জেনার ডায়োড পর্যন্ত, আমরা এর পরের টপিক আজকে চলে যাচ্ছি। জেনার ডায়োডের পরের যে টপিকটা আমাদের আছে সেটা হলো রেকটিফায়ার সার্কিটস। রেকটিফায়ার সার্কিটের বেসিক জিনিসটা তোমাদের মোটামুটি সবারই আইডিয়া আছে, যে একটা রেকটিফায়ার সার্কিট বলতে কি বোঝানো হয়, যে এই সার্কিটটা আমাদের কোনো এসি ওয়েভ কে রেকটিফাই করে দিবে। এখানে রেকটিফাই বলতে বোঝানো হচ্ছে ডিসি করে দেওয়া। এই যে প্রসেসটা, এটাকে আমরা বলি রেকটিফিকেশন। তাহলে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে এখানে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে বোঝানো হচ্ছে যে একটা এসি থেকে ডিসি তে কিভাবে কনভার্ট করা হয়। যে এটাকে রেকটিফায়ার সার্কিটও যেমন বলা হয়, ডিসি পাওয়ার সাপ্লাইও বলে, বা এসি টু ডিসি কনভার্টারও বলা হয়। তো এখানে কি কি বেসিক কম্পোনেন্ট থাকে একটু খেয়াল করে দেখো। যে প্রথমেই আছে একটা ট্রান্সফরমার। ট্রান্সফরমারের কাজটা কি, যে একটা হাই ভোল্টেজকে মোটামুটি লো ভোল্টেজে নিয়ে আসা। সাধারণত আমরা যেই ইনপুট ভোল্টেজ ইউজ করি, তোমরা সবাই জানো যে আমাদের বাংলাদেশে ইনপুট ভোল্টেজটা 220 ভোল্টের আশেপাশে থাকে। তাহলে এই 220 ভোল্টের ইনপুট ভোল্টেজকে মোটামুটি একটা লো লেভেলে নিয়ে আসা। সাপোজ আমি চাচ্ছি আউটপুটটা হবে 6 ভোল্ট বা 9 ভোল্ট, এরকম একটা লেভেলে যদি নিয়ে আসতে চাই, তাহলে প্রথম কাজ হলো এই ট্রান্সফরমারটা দিয়ে স্টেপ ডাউন করে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে নিয়ে আসতে হবে। এর মানে কি দাঁড়াচ্ছে, যে আমাদের যে ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারের ইনপুটে এই যে ভোল্টেজটা, যেমন এইখানে দুই পাশে সমানই দেখানো হয়েছে, এটা জাস্ট বোঝানোর জন্য। বাট প্র্যাকটিক্যালি যেটা হবে, আমি যদি একটু চিন্তা করি যে ট্রান্সফরমারের ইনপুটে হয়তো এরকম একটা অনেক হাই অ্যাম্পলিটিউডের এসি ওয়েভ যাচ্ছিল, সেটাই যখন ট্রান্সফরমারের আউটপুটে আসবে তখন কি লো অ্যাম্পলিটিউডে চলে আসবে। হয়তো এটা ছিল 220 ভোল্ট, যেটা বললাম মাত্র যে 220 ভোল্ট ছিল, বা পিক টু পিক তো আরেকটু বেশি থাকে, আরএমএস টা 220 ভোল্ট হয়। আমি আপাতত সুবিধার জন্য এটাকে ধরে রাখলাম 220 ভোল্ট। আর এইদিকে আমাদের আছে ধরো আউটপুটে আসলো সাপোজ 6 ভোল্ট। আমি 6 ভোল্ট নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে প্রথম স্টেপটা হলো একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারটা কি করবে, স্টেপ ডাউন করে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে নিয়ে আসবে। সেকেন্ড স্টেপে কি হচ্ছে, এখানে একটা ডায়োড রেকটিফায়ার সার্কিট আছে। দেখো ডায়োড রেকটিফায়ারের কাজ হলো এটা পজিটিভ আর নেগেটিভ দুই দিকেই এই ওয়েভটা ছিল, যে পজিটিভ হাফ সাইকেল ছিল, নেগেটিভ হাফ সাইকেল ছিল। এখানে যেটা হবে শুধু পজিটিভ থাকবে। আমাদের রেকটিফায়ার সার্কিট সাধারণত দুই রকম হয়, দুই বা তিন রকম হয় আমরা বলতে পারি। যে এখানে আইদার নেগেটিভ হাফ সাইকেলটাকে আমরা একদম বাদ দিয়ে দিব, অথবা নেগেটিভ হাফ সাইকেলকে চেঞ্জ করে পজিটিভে নিয়ে আসবো। এই দুইটা ফর্মে থাকতে পারে। তাহলে এই ডায়োড রেকটিফায়ারের সার্কিটের পরে কি হলো, যে এটা সম্পূর্ণটাই উপরে চলে আসলো। যেরকম রেকটিফায়ার সার্কিট সেই অনুযায়ী এটা হবে, এটা আমরা পরে দেখবো। ডায়োড রেকটিফায়ার সম্পর্কে ডিটেল আমাদের পরে আসবে। এরপরে কাজ যেটা ফিল্টার। ফিল্টারে কি করা হচ্ছে, যে এইখানে যে ভোল্টেজটা আউটপুটে আসলো ডায়োড রেকটিফায়ারের পরে, সেই ভোল্টেজটা কি 0 থেকে 6 ভোল্ট পর্যন্ত কন্টিনিউয়াসলি এটা ফ্লাকচুয়েশন হচ্ছিল। যে একবার এখানে 0-তে পৌঁছাচ্ছে, আবার 6-এ, আবার 0-তে যাচ্ছে, আবার 6-এ। তো এটা কি একটা বড় প্রবলেম, যে কোনো ডিভাইসের জন্য তো একটা ফিক্সড বা স্টেডি পাওয়ার সাপ্লাই দরকার হয়। এটা যদি কন্টিনিউয়াসলি ফ্লাকচুয়েট করতে থাকে, তাহলে সেটা আমাদের ডিভাইসের জন্য ক্ষতিকর, এবং সেটার এভারেজ পাওয়ার যেটা তোমাদের, এই যে এবার তো খুব সম্ভবত সার্কিট 2 আছে, সার্কিট 2 তে গেলেও দেখবা যে ওখানে এভারেজ পাওয়ারটা কমে যাবে, বা আমাদের ইউজ কম হচ্ছে, অথবা সার্কিটের ক্ষতি হচ্ছে, দুই দিকেই এটার সমস্যা হয়। এরপরে কাজ যেটা করা হয়, এই ফিল্টার হিসেবে সাধারণত ইউজ করা হয় ক্যাপাসিটরকে। এই জায়গায় যে ফিল্টার লেখা, যে আমরা একদম বেসিক ফিল্টার হিসেবে সবসময় ক্যাপাসিটর ইউজ করি। এই ক্যাপাসিটর ইউজ করলে কি হবে, যে এই ফ্লাকচুয়েশনটা 0 থেকে 6 পর্যন্ত যেটা হচ্ছিল সেটা আসলে কমে যাবে। কমে গিয়ে এটা হয়তো 5.5 থেকে 6 এরকম রেঞ্জে একটা ফ্লাকচুয়েশন হবে। তাহলে আগের চেয়ে তুলনামূলকভাবে অনেক ভালো একটা সিগন্যাল আমরা আউটপুটে পাচ্ছি। এরপরে যেটা আসলো, এরপরের আমরা একটা দিচ্ছি ভোল্টেজ রেগুলেটর।
ভোল্টেজ রেগুলেটর হলো একটা আইসি, এবং সাধারণত এই 7-8 সিরিজের আইসি বলা হয় এটাকে। যদি আমরা 6 ভোল্ট নিয়ে কাজ করি তাহলে 7806, 9 ভোল্ট নিয়ে কাজ করলে 7809, 12 ভোল্ট নিয়ে কাজ করলে 7812, এরকম সিরিজের আইসি এখানে ইউজ করে। এই আইসি ইউজ করলে কি হবে, এখানে যে খুব ছোট একটা ভোল্টেজ ছিল এটাকে বলা হয় রিপল ভোল্টেজ। রিপল মানে কি, ঢেউ। ওই পানিতে যে ঢেউ হয় সেই ঢেউটাকে কি বলে, রিপল বলে না, ছোট ছোট যে ঢেউ, সেই রিপলের নাম থেকে এটা এসেছে রিপল ভোল্টেজ। এই রিপল ভোল্টেজটা তখন আর থাকবে না, একদম ফিক্সড একটা আউটপুট চলে আসবে, একদম স্টেডি ডিসি সিগন্যাল। এই সিগন্যালটাকে আমরা এরপর আমাদের লোড, যেটা ইলেকট্রনিক যেই ইকুইপমেন্ট আমরা ইউজ করছি সেখানে পাঠাবো। স্যার ভোল্টেজ রেগুলেটরটা কি, বলো। ভোল্টেজ কি রেগুলেট করা যাবে? মানে আমি যদি চাই এটাকে হচ্ছে 6 থেকে 5 এ অ্যাডজাস্ট করে দিব, বা আরো কম বা বেশি? অল্প না, এইটা হলো তোমার একটা আইসির জন্য ফিক্স থাকবে। তুমি যদি 5 ভোল্ট চাও 7805 ইউজ করতে হবে, যেটা চাও ওইটা ইউজ করতে হবে, বাট ভোল্টেজ খুব বেশি আপ ডাউন করে না। নির্দিষ্ট স্যার একটা এখানে পারপাস। ভোল্টেজ রেগুলেটরটা মূলত তো ভোল্টেজটা স্টেবল করবে, তাই তো? হ্যাঁ, এই রিপল ভোল্টেজটাকে বাদ দিয়ে দিবে, মানে এটা একদম স্টেডি ভোল্টেজ হয়ে যাবে, ডিসি ভোল্টেজ। ঠিক আছে, তবে খুব বেশি চেঞ্জ করতে পারে না। এমন না যে ধরো তুমি এখানে 6 ভোল্ট আছে, তুমি ভোল্টেজ রেগুলেটর দিয়ে 9 ভোল্ট স্টেডি করলো, ওইটা হবে না, ওই 6-এর আশেপাশেই একটাকে স্টেডি করবে। ঠিক আছে, এটা সম্পর্কে তোমাদের ডিটেইল আসবে পাওয়ার ইলেকট্রনিক্স এর কোর্সে। এই আপাতত আমাদের এই কোর্সে ট্রান্সফরমারের পোর্শনও নাই, এটা হলো এনার্জি কনভার্সনের কোর্সে পড়বা ট্রান্সফরমারের কাজ, আর এই ভোল্টেজ রেগুলেটরের কাজ পড়বা পাওয়ার ইলেকট্রনিক্স এর কোর্সে। আমাদের এই কোর্সে যেটা হবে, শুধু আমরা ডায়োড রেকটিফায়ারটা নিয়ে পড়বো, আর একটু ফিল্টার সম্পর্কে হালকা ধারণা দেওয়া হবে। ঠিক আছে, তো আমাদের এটা হলো বেসিক একটা রেকটিফায়ার সার্কিট অথবা ডিসি পাওয়ার সাপ্লাই বা এসি টু ডিসি কনভার্টার যেটাই বলি, তার বেসিক ব্লক ডায়াগ্রাম। এখন দেখি আমাদের এই যে এই সার্কিটে যে এই ডায়োড রেকটিফায়ার আছে, এই ডায়োড রেকটিফায়ারটা কি কি টাইপের হতে পারে। আমরা সাধারণত 3 রকমের ডায়োড রেকটিফায়ার দেখে থাকি: ফুল ওয়েভ, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার এবং ব্রিজ রেকটিফায়ার। দেখো, প্রথমে এখানে যে ফিগারটা আছে সেটা হলো একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের ফিগার। এখানে একটু খেয়াল করে দেখো আমাদের সার্কিটটা কি আছে, একটু খেয়াল করে আগে, যে এখানে একটা এসি সোর্স আছে। এসি সোর্স মানেই কিন্তু ওই ট্রান্সফরমারের আউটপুট হতে পারে বা যে কোনো এসি সোর্স হতে পারে, যেটা আমাদের এসি আউটপুট দিবে। সেই এসি সোর্সটাকে আমরা কানেক্ট করবো একটা ডায়োডের অ্যানোডে। ডায়োডের ক্যাথোডের সাথে একটা রেজিস্ট্যান্স কানেক্টেড থাকবে, এবং এই রেজিস্ট্যান্স থেকে এই পাশে তোমার এই সোর্সের আবার নেগেটিভ টার্মিনালে চলে যাবে। এই সার্কিটটাতে দেখো ঘটনাটা কি হবে। তোমাদের আমি একটা কাজও করব, এই সার্কিট রিলেটেড অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন ভিডিও ইউটিউবে পাওয়া যায়, আমি দু একটা ভিডিও তোমাদের দিয়ে দিব, তাহলে কাজগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। যদিও এটা তোমাদের আইডিয়া আছে অলরেডি, রেকটিফায়ার সার্কিট তোমরা আগেও ডিপ্লোমাতেও দেখে আসছো, তারপরেও ওই সার্কিট গুলো দেখলে আরো সুবিধা হবে। স্যার অ্যানিমেশন ভিডিও দিলে স্যার ব্যাপারটা আরো দেখা যাচ্ছে বিস্তারিতভাবে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওইটা আমি দিয়ে দিব, আমার কাছেই আছে কিছু ভিডিও। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের আচ্ছা, এটা হলো সার্কিট ডায়াগ্রামটা আসলো। এখন চিন্তা করে দেখো, এই যে সোর্স যেটা আছে ভিএস, এই সোর্সের ভোল্টেজটার ওয়েভ শেপটা এখানে দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো। এই কালো যে লাইনটা, এই ব্ল্যাকটা হলো সোর্সের ভোল্টেজ। এটা একদম পিওর একটা সাইন ওয়েভ, যে পজিটিভ হাফ সাইকেল আছে, নেগেটিভ হাফ সাইকেল আছে, আবার পজিটিভ আবার নেগেটিভ। এখন এই সার্কিটের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে একটু খেয়াল করো। যখন পজিটিভ হাফ সাইকেলটা আসছে, পজিটিভ হাফ সাইকেলে কি হচ্ছে, এই জায়গার ভোল্টেজটা বেশি, এই জায়গার ভোল্টেজটা কম। তাহলে কি হবে, এই ডায়োডের অ্যানোডের ভোল্টেজ বেশি, ক্যাথোডের ভোল্টেজটা কম হবে। তো ডায়োডটা তখন শর্ট সার্কিট হয়ে যাবে, ফরওয়ার্ড বায়াসে থাকবে, তো এটা শর্ট সার্কিট। যদি এটা শর্ট সার্কিট হয়ে যায়, আমরা আউটপুটটা মেজার করছি কোত্থেকে, এই রেজিস্ট্যান্সের দুই প্রান্ত থেকে। রেজিস্ট্যান্সের দুই প্রান্ত থেকে যদি মেজার করি, এইখানে যেই ভোল্টেজটা পাওয়া যাবে ঠিক সেম ভোল্টেজটা এখানে পাওয়া যাবে, কারণ এটা শর্ট সার্কিট, কোথাও কোনো ড্রপ নাই। প্র্যাকটিক্যালি যেটা হবে, প্র্যাকটিক্যাল সার্কিটে যেটা হয়, ডায়োডের মধ্যে তো অল্প একটু ভোল্টেজ ড্রপ হয়, আমরা জানি যে 0.7 ভোল্ট। তো
তোমাদের থিওরিতেও আগে এসেছে বিল্ট ইন পটেনশিয়ালের সমান একটা ভোল্টেজ ড্রপ হয়। তাহলে কি হবে, এই 0.7 ভোল্ট পরিমাণ ভোল্টেজ এখানে ড্রপ হয়ে যাবে। তার মানে আমি ইনপুটে যদি ধরো 5 ভোল্ট দেই, এখানে যদি 5 ভোল্ট আসে আউটপুট আসবে 4.3 ভোল্ট। ইনপুটে যদি 3 ভোল্ট দেই এখানে আসবে 2.3 ভোল্ট। এরকম একটা ভোল্টেজ আউটপুটে আমরা পাবো। এই যে নীল লাইনটা দিয়ে আউটপুটটা বোঝানো হচ্ছে, ইনপুটের চেয়ে অল্প কিছু ছোট আছে এটা। তো এটা গেল পজিটিভ হাফ সাইকেলের ব্যাপার। নেগেটিভ হাফ সাইকেলে কি হবে দেখো, নেগেটিভ হাফ সাইকেলে উপরে ভোল্টেজটা হবে কম, নিচের ভোল্টেজটা হবে বেশি। তাহলে ঘটনা কি হবে, যে এই ডায়োডের অ্যানোডের ভোল্টেজটা হচ্ছে কম, অ্যানোডটা নেগেটিভের সাথে কানেক্টেড, কিন্তু ক্যাথোডের ভোল্টেজটা কি বেশি হচ্ছে এদিকে যেহেতু কানেক্টেড আছে। সো এটা থাকবে তখন একদম ওপেন সার্কিট, এটা একদম ওপেন সার্কিট হয়ে যাবে, যে পাশে এই দিকের সাথে ওই দিকের কোনো কানেকশন নাই, এটা একদম রিভার্স বায়াস বা ওপেন সার্কিট। আলটিমেটলি কি হবে, তখন যদি আমরা এই দুই প্রান্তের ভোল্টেজ মেজার করি তাহলে তো আলাদা আর কোনো ভোল্টেজ পাবো না, সেম ভোল্টেজই থাকবে জিরো, কারণ কারেন্টের ফ্লো নাই, তাহলে ভোল্টেজের রাইজ বা ড্রপ কোনো কিছুই হবে না, সেম ভোল্টেজে আমরা এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে পাচ্ছি। এই কারণে দেখো যে এখানে আমাদের আউটপুটটা হয়ে গেছে জিরো। এর পরের হাফ সাইকেলে আবার এটা থাকবে পজিটিভ, নিচেটা থাকবে নেগেটিভ, তো আবার এখানে আমরা একটা হাফ ওয়েভ পাবো, আবার এখানে জিরো, আবার একটা হাফ ওয়েভ, আবার জিরো, এইভাবে চলতে থাকবে। তো এটাই হলো আমাদের একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের বেসিক অপারেশন। এখানে যে জিনিসটা একটু খেয়াল করার আছে, যে আমি বললাম যে এই অল্প কিছু পরিমাণ ভোল্টেজ আমাদের এই জায়গায় ড্রপ থাকে সব সময়, এই জায়গার ভোল্টেজটা কিছুটা ড্রপ হবে যখন আমরা প্র্যাকটিক্যাল ডায়োড নিয়ে চিন্তা করব, এবং এই ভোল্টেজের ড্রপটা সাধারণত হয় ওই যে 0.7 ভোল্ট এর সমান, 0.7 ভোল্ট। দেখো এখানে লিখে দেওয়া আছে ভিডি নট, কোথাও একটা লেখা আছে এই যে ভিডি নট, ভিডি নট, ভিডি নটটাকেই বলা হচ্ছে যে ডায়োডের মধ্যে যে ড্রপ সেটা, অর্থাৎ 0.7 ভোল্ট। ঠিক আছে, তো এটা হলো আমাদের একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিট ডায়াগ্রাম এবং ইনপুট আর আউটপুটের ওয়েভ ফর্মস। তো এটার পরে আমাদের আসবে ফুল ওয়েভ রেকটিফায়ার। দেখো এটা হলো একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের সার্কিট ডায়াগ্রাম। এখানে কি হচ্ছে একটু খেয়াল করলেই দেখতে পাবো যে ইনপুটের যে ভোল্টেজটা আছে সেই ইনপুট ভোল্টেজটা একটা ট্রান্সফরমারের সাথে কানেক্টেড। ট্রান্সফরমারের এখানে তিনটা টার্মিনাল, দুই পাশে দুইটা টার্মিনাল, মাঝখানে একটা টার্মিনাল আছে, এই টার্মিনালটাকে বলা হচ্ছে সেন্টার ট্যাপ। সেন্টার ট্যাপ ট্রান্সফরমার মানে ট্রান্সফরমারটাকেই বলা হয় সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, আর এই টার্মিনালটার নাম হলো সেন্টার ট্যাপ। সাধারণত তোমরা এটা হয়তো দেখেছো যে আমরা যখন ট্রান্সফরমার নিয়ে কাজ করি, ছোট ছোট যে ট্রান্সফরমার গুলো আছে ওগুলোর দিকে একটু খেয়াল করলে দেখবা যে ইনপুটে তো আমরা দুইটা ওয়্যার দিয়ে ঢুকাই, আউটপুটে কিন্তু তিনটা ওয়্যার থাকে, এবং ট্রান্সফরমারের গায়েও লেখা দেখবা এরকম থাকে যে 12 × 2 ভোল্ট বা 6 × 2 ভোল্ট বা 9 × 2 ভোল্ট, এরকম একটা গুণ দিয়ে 2 ভোল্ট লেখা থাকে। সাধারণত যেটা যে আমি যদি মাঝখানের প্রান্ত থেকে এক পাশের যে কোনো একটা প্রান্ত নেই, যদি 12 × 2 ভোল্ট লেখা থাকে এরকম একটা ট্রান্সফরমার নিয়ে আমরা কাজ করি, যে ওই ট্রান্সফরমারের মাঝখানের প্রান্ত থেকে যে কোনো এক পাশের একটা প্রান্তের সাথে কানেক্ট করলে এখানে পাওয়া যাবে 12 ভোল্ট, আর যদি আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কানেক্ট করি তাহলে পাওয়া যাবে 24 ভোল্ট, দ্বিগুণ। তো ওই টাইপের ট্রান্সফরমার গুলাকেই বলা হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। এই সেন্টার ট্যাপ ট্রান্সফরমারেরই ইউজটা এখানে হচ্ছে। সেন্টার ট্যাপ ট্রান্সফরমার থেকে যেটা আমরা পাচ্ছি, সেন্টার ট্যাপ ট্রান্সফরমার এখানে আছে। এখন একটু সার্কিট ডায়াগ্রামটা দেখো যে এর এক প্রান্তটা D1 এর সাথে কানেক্টেড, এখানে D1 কানেক্টেড, এখানে আরেকটা ডায়োড আছে D2 কানেক্টেড। দুইটা টার্মিনালেরই ক্যাথোডটা কিন্তু এক জায়গায় কানেক্টেড। এটারও দেখো ক্যাথোডটা এই পয়েন্টে এসে কানেক্ট হয়েছে, এইটারও ক্যাথোডটা এই পয়েন্টে এসে কানেক্ট হয়েছে। আর এই পয়েন্ট থেকেই বা এই নোডেই একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, এবং রেজিস্ট্যান্সের অন্য প্রান্ত কানেক্টেড আছে এই মাঝখানে সেন্টার ট্যাপ এই টার্মিনালের সাথে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের সার্কিট ডায়াগ্রাম। এখানে আমরা আউটপুটটা মেজার করছি কি এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে,
এই রেজিস্ট্যান্সের এই সেন্টার ট্যাপটা যে প্রান্তে আছে সেটা হলো নেগেটিভ টার্মিনাল ধরে নিব, এবং অন্য টার্মিনালটা হলো পজিটিভ টার্মিনাল। এবার একটু এটার অপারেশনটা যদি আমরা খেয়াল করি তাহলে কি হবে, এখানে দেখো ডান দিকে আমাদের ওয়েভ শেপটা আছে, এই ব্ল্যাক লাইন যেটা আছে সেটা হলো ইনপুট সাইন ওয়েভ। তাহলে এই ইনপুট সাইন ওয়েভের প্রথম হাফ সাইকেলের কথা চিন্তা করি, এই পজিটিভ হাফ সাইকেল যেটা আছে, এই পজিটিভ হাফ সাইকেলটা কি হবে, পজিটিভ হাফ সাইকেল যখন আমরা পাবো তখন কি এখানে পাচ্ছি পজিটিভ ভোল্টেজ এবং এ পাশে পাচ্ছি লো একটা ভোল্টেজ, উপরের দিকে ভোল্টেজটা বেশি, নিচের দিকে ভোল্টেজটা কম। এখন এই ডায়োডে কি হবে, এটার অ্যানোডে একটা পজিটিভ ভোল্টেজ আসছে, আর ক্যাথোডটা কি, ক্যাথোডটা হলো এই দিকের একটা টার্মিনালের সাথে বা এই পাশে ধরো গ্রাউন্ডের সাথে সামহাউ কানেক্টেড, তার মানে এটা তখন আছে ফরওয়ার্ড বায়াসে, এটা আছে ফরওয়ার্ড বায়াসে। আর এই ডায়োডটার কি, ক্যাথোডে আসছে একটা নেগেটিভ ভোল্টেজ এবং এটা সরি অ্যানোডে আসছে নেগেটিভ ভোল্টেজ, আর ক্যাথোডটা কানেক্টেড আছে জিরোর সাথে, তাহলে এখানে এই ডায়োডটা হয়ে যাবে রিভার্স বায়াস, অর্থাৎ এই ডায়োডটা থাকবে ওপেন সার্কিট আর এই ডায়োডটা থাকবে শর্ট সার্কিট। শর্ট সার্কিট যদি হয় তাহলে চিন্তা করে দেখো যে কারেন্ট ধরো এই দিক থেকে আসছে, কারেন্টের ডিরেকশনটা কি হবে, সোজা কারেন্টটা এইদিকে আসলো, কারেন্ট কিন্তু নিচে আর যাবে না কারণ এই পাশে এটা ওপেন সার্কিট, নিচে যাবার এই ওয়েটা বন্ধ, তাহলে কারেন্টটা এইদিকে আসবে, এসে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এসে এই সেন্টার ট্যাপ হয়ে আবার উপরে চলে আসবে, কারেন্টটা এই পথে চলতে থাকবে, এরকম একটা পথে কারেন্টটা কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকবে বা এটার ফ্লো হবে। এবং কারেন্টের ডিরেকশনটা কোন দিকে আছে খেয়াল করো, যে এই রেজিস্ট্যান্সের মধ্যে যদি চিন্তা করি কারেন্ট এই দিক থেকে আসলো, তার মানে কি উপর থেকে নিচের দিকে আছে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে উপর থেকে নিচে। এখন চিন্তা করে দেখি নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে। আচ্ছা, কারেন্ট এইখানে যেহেতু যাচ্ছে আমরা এইখানে কি পাবো, এই যে আমরা যদি ভোল্টেজটা মেজার করি এইখানে সেম ভোল্টেজটা পাবো, অল্প একটু ড্রপ হবে এই ডায়োডের কারণে, আগের মতোই হাফ ওয়েভ রেকটিফায়ারে যেরকম দেখে আসলাম। তো ওয়েভ শেপটাতে দেখো যে এই পাশে পজিটিভ হাফ সাইকেলে আমরা ওই যে ভিডি পরিমাণ ড্রপ হচ্ছে, এই ভিডি পরিমাণ ড্রপ হয়ে একটা ওয়েভ শেপ এখানে পাচ্ছি, ঠিক একই শেপে আছে। এবার আমরা নেগেটিভ হাফ সাইকেলের দিকটা দেখি, নেগেটিভ হাফ সাইকেলে কি হবে, নেগেটিভ হাফ সাইকেলে উপরের এই ভোল্টেজটা থাকবে নেগেটিভ এবং এই পাশের ভোল্টেজটা থাকবে পজিটিভ, উপরে একটা নেগেটিভ ভোল্টেজ পাচ্ছি, নিচে একটা পজিটিভ ভোল্টেজ। এখন আগের মতোই যেটা হবে যে এইটা থাকবে এখন রিভার্স বায়াস আর এইটা থাকবে ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ এই দিকে কোনো কারেন্টের ফ্লো হবে না, কারেন্টটা ফ্লো হওয়া শুরু করবে এই দিক থেকে। আগের মতোই যদি আমরা কারেন্টের ডিরেকশনটা নিয়ে চিন্তা করি, দেখো কারেন্ট কোন ডিরেকশনে যাবে, এখান থেকে আসলো, এখান থেকে এসে সোজা এই পথে আসলো, এই পথে এসে উপরে আসবে, এইদিকে আসলো, এদিক থেকে এসে সোজা উপরে আসলো, উপরে এসে বায়ে কিন্তু যেতে পারবে না, এই পাশে ওপেন সার্কিট আছে, এটা ডান দিকে আসলো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এসে এই দিক দিয়ে হয়ে আবার এখানে চলে আসলো, তার মানে কারেন্টের ফ্লোর ডিরেকশনটা হবে এরকম, এইরকম একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো করতে থাকবে। এবার একটু চেক করে দেখো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু ওই উপর থেকে নিচে ওই ডিরেকশনে যাচ্ছে, এই দিক থেকে যখন কারেন্ট আসলো এই দিকে হয়ে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে উপর থেকে নিচে আসলো, তার মানে এইখানে কারেন্টের ডিরেকশন আগের মতোই আছে। তো আমরা যদি এই জায়গার ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে ওই আগের যে ভোল্টেজটা পেয়েছিলাম একই ডিরেকশনে আমরা ভোল্টেজ পাবো, তার মানে আগেরটাও যেমন উপরে পজিটিভ নিচে নেগেটিভ, এখনো আমরা উপরের দিকে পজিটিভ পাবো নিচে নেগেটিভ। সো এই সেম ডিরেকশনে আমরা ভোল্টেজটা পাচ্ছি, ইনপুটটা যদিও নিচের দিকে হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, আউটপুটে গিয়ে কিন্তু আমরা পজিটিভ হাফ সাইকেলই পাচ্ছি। এইখানেও দেখো চিন্তা করে ওই একই সমান, একটা ডায়োড যেহেতু আছে ওই ডায়োডের যে ভোল্টেজ ড্রপ ভিডি সে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, তো এরকম ভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এই জায়গায় দেখো অল্প একটু জায়গা থাকবে যে জায়গাটাতে ভোল্টেজ নাই, মানে খুব ছোট একটা ভোল্টেজ এখানে আমরা পাবো না অল্প একটা সময়। এই ভোল্টেজটা না পাওয়ার কারণ কি, যতক্ষণ পর্যন্ত ইনপুট ভোল্টেজটা এই ডায়োডের থ্রেশহোল্ড লেভেলের উপরে না উঠবে ততক্ষণ পর্যন্ত কোনো ভোল্টেজ সে দেখাতে পারবে না। এটা তো তখনই কাজ করবে যখন 0.7 ভোল্টের উপরে যাবে, তার মানে 0.7 ভোল্টের নিচে যতক্ষণ ইনপুট ভোল্টেজটা আছে ততক্ষণ পর্যন্ত আউটপুটটা জিরো, এর উপরে যখন যাবে তখন এর ভোল্টেজটা ড্রপ হবে ওই 0.7 পরিমাণ, 0.7 ভোল্ট পরিমাণ।
তো আগের সার্কিট থেকে এখানে পার্থক্যটা কি আসলো? আগের সার্কিটে যেটা হচ্ছিল হাফ ওয়েভ রেকটিফায়ারে, সেটা ছিল পজিটিভ হাফ সাইকেলে আমরা আউটপুট পাচ্ছিলাম, নেগেটিভ হাফ সাইকেলে কোনো আউটপুট পাচ্ছিলাম না, আবার পজিটিভ হাফ সাইকেলে পাচ্ছিলাম, নেগেটিভ হাফ সাইকেলে কিছু পাচ্ছিলাম না। সো নেগেটিভ হাফ সাইকেল গুলো ছিল এরকম 0। তার মানে কি, আমরা যে ইনপুটে পাওয়ার দিচ্ছি অর্ধেক পাওয়ারই কিন্তু এখানে ইউজলেস থাকছিল, কোনো দরকারই হচ্ছিল না। এখন যেটা হবে, এখানে এই সমস্যাটা থাকবে না। এখানে যেটা হচ্ছে, আমরা যে পরিমাণ পাওয়ার দেব পজিটিভ নেগেটিভ দুই হাফ সাইকেলের পাওয়ারই এখানে ইউটিলাইজ হবে। সো আমাদের টোটাল সার্কিটের এফিসিয়েন্সি বাড়বে। তো এটা হলো আমাদের একটা ফুল ওয়েভ রেকটিফায়ার বা ফুল ওয়েভ রেকটিফায়ারের সার্কিট ডায়াগ্রাম এটা, এবং এর ইনপুট আউটপুটের ওয়েভ শেপ। এবার আমরা চলে আসি পরের রেকটিফায়ার সার্কিট যেটা, এরপরে আমাদের আরেকটা রেকটিফায়ার সার্কিট আছে। এই রেকটিফায়ার সার্কিটটাকে আমরা বলি ব্রিজ রেকটিফায়ার। দেখো, ব্রিজ রেকটিফায়ার এরকম নামের কারণ হলে যে এই যে শেপটা, এই শেপটাকে আসলে আমরা বলি ব্রিজ। নর্মালি তোমরা ফিজিক্সও দেখেছো, হুইস্টন ব্রিজ একটা টার্ম থাকে, বা অনেক জায়গাতে গ্যালভানোমিটার যখন আমরা টেস্ট করি সেখানে হুইস্টন ব্রিজের ইউজ আছে। তো এরকম যখন একটা কানেকশন থাকে যে চারপাশে চারটা এবং মাঝখানে কোনো একটা টার্মিনাল আছে, সেই সেই সেটআপটাকে আমরা বলি ব্রিজ। এই কারণে এই সার্কিটের নাম হলো ব্রিজ রেকটিফায়ার। তো এটার একটু সার্কিটটার দিকে আমরা খেয়াল করি। এখানে ইনপুট সিগন্যাল এখানে আছে, আউটপুটটা আমরা এখান থেকে পাচ্ছি। এই ইনপুটের আউটপুটটা মানে এসি সিগন্যালই আছে। এই টার্মিনালটা সোজা এসে দুইটা ডায়োডের সাথে কানেক্টেড হলো, একটা ডায়োডের অ্যানোডে আর একটা ডায়োডের ক্যাথোডে। এই ডায়োডটার সাথে দুইটা ডায়োডের নিচের প্রান্তে আরো দুইটা ডায়োড কানেক্টেড আছে। এইটার ক্যাথোড এটার ক্যাথোড কানেক্টেড হয়েছে এটার ক্যাথোডের সাথে, আর এটার অ্যানোড কানেক্টেড হয়েছে এটার অ্যানোডের সাথে। এবং এই দুইটার কন্টিনিউয়াসলি মানে যেই অ্যানোড, এই দুইটা হলো এই পাশে এসে কানেক্ট হয়েছে। সরি, দুইটার অ্যানোড না, এটার ক্যাথোড আর এটার অ্যানোড দুইটা হলো নিচের টার্মিনালের সাথে কানেক্টেড, এবং এই দুইটার মাঝখানে একটা রেজিস্ট্যান্স আমরা এখানে ইউজ করছি আর। তো এটার বেনিফিটটা কি দেখো, আমরা আগের মতো যদি চিন্তা করি, এখানেও একটু খেয়াল করলে দেখবো যে ভিএস ইনপুট সাইন ওয়েভ আগের মতোই আছে, কালো রং দিয়ে দেখানো, আর আউটপুটটা নীল রঙে। তাহলে এখানে আউটপুটটা কি আসবে আমরা একটু চেক করে দেখি। প্রথম চিন্তা করি এই পজিটিভ হাফ সাইকেলের জন্য। পজিটিভ হাফ সাইকেলে এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, ঠিক আছে? এখানে পজিটিভ হাফ সাইকেলের এখানে বেশি ভোল্টেজ পাচ্ছি, এপাশে নেগেটিভ একটা ভোল্টেজ পাচ্ছি। তাহলে কি হবে, এই প্রান্তের ভোল্টেজটা থাকবে বেশি, এপাশে কম। তাহলে এই ডায়োডটা থাকবে ফরওয়ার্ড বায়াস, এই ডায়োডটা থাকবে রিভার্স বায়াস। আবার এই ডায়োডটা থাকবে ফরওয়ার্ড বায়াস, এই ডায়োডটা থাকবে রিভার্স বায়াস, আর এই ডায়োডটা থাকবে ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? জাস্ট অ্যানোড আর ক্যাথোডের ভোল্টেজের বেশি কম এটা চিন্তা করলেই দেখো যে এরকমই আমাদের আসছে। এই দুইটা আসে পজিটিভে, এই দুইটা আসে নেগেটিভে। এই হ্যাঁ, নেগেটিভ মানে রিভার্স বায়াস, আর এই দুইটা ফরওয়ার্ড বায়াস। এবার একটু কারেন্টের ডিরেকশনটা চিন্তা করো, যে আমরা এখান থেকে শুরু করছি, এখান থেকে কারেন্টটা যদি আসে, কারেন্টটা সোজা আসলে এই পর্যন্ত, এখানে এসে এই দিকে যাবে না কারণ এটা রিভার্স বায়াস। এই কারেন্টটা D1 এর মধ্যে দিয়ে যাচ্ছে, গিয়ে আবার D3 তে যেতে পারবে না, এটাও রিভার্স বায়াস। তাহলে কারেন্টটা কি এই টার্মিনালে আসবে, এসে D2 এর মধ্যে দিয়ে এসে আবার এখানে ফেরত দেবে। তার মানে কারেন্টের ডিরেকশনটা হবে এরকম, কন্টিনিউয়াসলি এই ফর্মে কারেন্টটা মুভ করতে থাকবে, ঠিক আছে? কারেন্টের ডিরেকশনটা তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোথায় আছে আগের মতো একটু হিসাব করে দেখো। কারেন্ট এই দিক থেকে আসলো, এদিকে আসলো, এইদিকে, তার মানে রেজিস্ট্যান্সে কারেন্টের ডিরেকশনটা হলো ডান দিক থেকে বাঁ দিকে। তো এই দুইটাকে যদি আমরা দুই প্রান্তের ভোল্টেজ মেজার করি রেজিস্ট্যান্সের, তাহলে আমরা এখানে একটা ভোল্টেজ পাবো। এখানে একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার হলো, এইখানে ভোল্টেজ ড্রপটা কিন্তু ভিডি চেয়ে একটু বেশি, 2 VD আছে। তার কারণ কি, দুইটা ডায়োডের মধ্যে দিয়ে এই কারেন্টটা যাচ্ছে, দুই জায়গায় ভোল্টেজ ড্রপ হবে, এই কারণে এখানে আর শুধু ভিডি না, এখানে 2 VD পাওয়া যাবে।
তো এটা গেল আমাদের পজিটিভ হাফ সাইকেলে, তার মানে এখানে ভিএস থেকে 2 ভিডি পরিমাণ কম ভোল্টেজ আমরা আউটপুটে পাচ্ছি। এবার আমরা একটু নেগেটিভ হাফ সাইকেলটা দেখে আসি। নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে, নেগেটিভ হাফ সাইকেলে উপরের এই ভোল্টেজটা আসবে নেগেটিভ, নিচের ভোল্টেজটা থাকবে পজিটিভ। তাহলে এখন কি হবে ঘটনা, এখানের ভোল্টেজ বেশি, এই পাশের ভোল্টেজ কম, নিচের ভোল্টেজ বেশি উপরে কম, তাহলে এটা থাকবে ফরওয়ার্ড বায়াস, এটা থাকবে রিভার্স বায়াস। একইভাবে এটা থাকবে রিভার্স বায়াস, এটা থাকবে ফরওয়ার্ড বায়াস। এই হলো আমাদের অবস্থাটা। এখন আমরা আগের মতোই কারেন্টটা কোন ডিরেকশনে যাবে একটু খেয়াল করে দেখি। কারেন্টটা শুরু হচ্ছে এই এখানে, শুরু হয়ে এই পর্যন্ত আসলো, D2 দিয়ে যেতে পারবে না, এটা রিভার্স বায়াস, তাহলে D3 দিয়ে আসলো, D3 থেকে এসে আবার D1 এ যেতে পারবে না, রিভার্স বায়াস, তো এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এসে D4 হয়ে আবার এখানে ব্যাক করলো। তার মানে কারেন্টের ডিরেকশনটা হবে এরকম, কারেন্টটা এই ডিরেকশনে মুভ করতে থাকবে। এখন খেয়াল করে দেখো, কারেন্টের ডিরেকশনটা যদি এরকম হয়, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশন কোন দিকে, এই দিক থেকে এসে এইদিকে আসলো, তার মানে আগের মতোই এখনো কারেন্টের ডিরেকশন ডান দিক থেকে বাঁ দিকেই আছে, ডিরেকশনটার আর কোনো চেঞ্জ আসেনি। তো এইখানেও দেখো আমাদের কারেন্টের ডিরেকশন যেহেতু সেম, তার মানে ভোল্টেজটাও আগের মতন একই পোলারিটিতে থাকবে, এইটা যে পাশে পজিটিভ ছিল এটা ওই পাশে পজিটিভ হবে, এবং এখানেও ভোল্টেজ ড্রপটা 2 ভিডির পরিমাণ আছে, কারণ দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ঘটনাটাই বারবার হতে থাকবে এই তিন মানে পরবর্তী হাফ সাইকেল গুলোতে। এখানে একটা জিনিস একটু লক্ষ্য করার মতন আছে যে আমরা এই ব্রিজ রেকটিফায়ার যখন তৈরি করব, ব্রিজ রেকটিফায়ারে আসলে ভোল্টেজের ড্রপটা কিন্তু একটু বেশি হচ্ছে। আগে ভোল্টেজের ড্রপ হচ্ছিল ফুল ওয়েভ রেকটিফায়ারে ভিডি পরিমাণ, এখন ভোল্টেজের ড্রপ হচ্ছে 2 ভিডি পরিমাণ, তার মানে ভোল্টেজের ড্রপ বেড়ে যাচ্ছে। এটাতে আসলে সুবিধা কি আর অসুবিধা কি? ভোল্টেজের ড্রপ বেড়ে যাওয়া তো আসলে কোনো সুবিধা না, এটা অসুবিধা যে পাওয়ারের আমাদের লস একটু হলেও বাড়ছে। তাহলে ব্রিজ রেকটিফায়ারের ইউজ বেশি হওয়ার কারণ কি? নর্মালি কিন্তু তোমরা দেখবা যদি রেকটিফায়ার সার্কিট নিয়ে চিন্তা করো, ফুল ওয়েভ রেকটিফায়ারের চেয়ে ব্রিজ রেকটিফায়ারের ইউজটা একটু বেশি। এর কারণটা হলো ব্রিজ রেকটিফায়ারের জন্য সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের দরকার হয় না, যেটা ফুল ওয়েভ রেকটিফায়ারে দরকার হচ্ছিল। তো আমাদের ওই 3 টার্মিনালে কোনো ট্রান্সফরমার না হলেও চলবে, বা এমনও তো হতে পারে যে আমাদের কাছে কোনো ট্রান্সফরমার নাই, জাস্ট একটা এসি সিগন্যাল আছে, কোন একটা এসি সোর্স থেকে এসি সিগন্যাল আসলো, মাঝখানে আমি সেন্টার ট্যাপ পাচ্ছি না। তো এই ধরনের কেসে আসলে হাফ ওয়েভ রেকটিফায়ার ইউজ করা যায় না, এই কারণেই ব্রিজ রেকটিফায়ার ইউজ করা হয়। যেহেতু কিছু কিছু জায়গায় হাফ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজ করা যাচ্ছে না, শুধুমাত্র ব্রিজ রেকটিফায়ারই ইউজ করা যায়, এই কারণে আসলে সব জায়গাতেই ব্রিজ রেকটিফায়ারের ইউজটা বেশি। বাট যদি ইউজ করা যায় হাফ ওয়েভ রেকটিফায়ার ইউজ করলেও কোনো সমস্যা নেই, বরং এখানে পাওয়ারের আউটপুট একটু বেশি পাওয়া যায়। ঠিক আছে, তো এই হলো আমাদের ব্রিজ রেকটিফায়ারের মোটামুটি সার্কিট ডায়াগ্রাম এবং এটার ইনপুট আর আউটপুটের ওয়েভ শেপ। তাহলে আমরা 3 রকমের রেকটিফায়ার সার্কিট দেখলাম। এখন আমরা একটু আরেকবার মনে করে দেখি আমাদের যেই ব্লক ডায়াগ্রামটা ছিল এসি থেকে ডিসি পাওয়ার সাপ্লাই, এইখানেই আমাদের একটা ছিল এই যে ডায়োড রেকটিফায়ার। এই ডায়োড রেকটিফায়ার 3 রকম হয়, এই 3 রকম ডায়োড রেকটিফায়ার আমরা অলরেডি দেখে ফেললাম। এখন যেটা আছে সেটা হলো এর পরের পার্ট, ফিল্টার। ফিল্টারের আসলে কাজটা কি? ফিল্টারের কাজ হলো যেটা এখানে অলরেডি দেখলাম যে অনেক বেশি ফ্লাকচুয়েশন ছিল, এটাকে কমানো, এটাই হলো ফিল্টারের কাজ। এই ফিল্টারের কাজ সম্পর্কে এখন আমরা আলোচনা করব। সাধারণত এইসব সার্কিটে ফিল্টার হিসেবে সিম্পল একটা ক্যাপাসিটর ইউজ করা হয়। এই যে দেখো এখানে যেটা করা হচ্ছে, আমাদের যে ফিল্টারে যাওয়ার আগে স্যার আমাদের ব্রিজ। হ্যালো, হ্যাঁ বলো। বলো, শুনতে পাচ্ছি, বলো। স্যার ফিল্টারে যাওয়ার আগে স্যার আমাদের এই যে সবগুলোর ওয়েভ ডায়াগ্রাম যেটা ওইটা স্যার যদি আরেকটু দেখেন, মানে ওই ওয়েভ ডায়াগ্রামটা স্যার একটু জেনে স্যার।
আচ্ছা, ওয়েভ ডায়াগ্রাম, ওয়েভ ডায়াগ্রামটাই তো তখন বুঝালাম। এখানে দেখো আমাদের ওয়েভ ডায়াগ্রাম যেটা আছে, এখানে যেটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের ওয়েভ ডায়াগ্রাম হলো শুধু পজিটিভ হাফ সাইকেল গুলাতে ওয়েভ থাকবে, নেগেটিভ হাফ সাইকেলে কোনো ওয়েভ থাকবে না। পজিটিভটাতে দেখো একটা ওয়েভ আছে, নেগেটিভ হাফ সাইকেলে কোনো ওয়েভ নাই, এখানে জিরো। আবার পজিটিভ হাফ সাইকেল আছে, আবার নেগেটিভে কোনো ওয়েভ জিরো। মানে হাফ ওয়েভ রেকটিফায়ারের ওয়েভ ডায়াগ্রাম হলো এইটুকু। আর ফুল ওয়েভের কথা যদি চিন্তা করো, ফুল ওয়েভের ক্ষেত্রে কি হয়, ফুল ওয়েভের ক্ষেত্রে যেটা হচ্ছে হাফ ওয়েভ, সরি, পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল দুই দিকেই আমরা পাচ্ছি ওয়েভ, ইয়েটা পাচ্ছি, ওয়েভ শেপটা পাচ্ছি। আর দুইটাই পাবো, কিন্তু দুইটাই তখন একই ডিরেকশনে থাকবে। এটা যেমন পজিটিভ হাফ সাইকেলে ইনপুটটা পজিটিভ, নেগেটিভ হাফ সাইকেলে ইনপুটটা নেগেটিভ, আউটপুটে যেটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলও ইনপুট পজিটিভ, নেগেটিভ হাফ সাইকেলও ইনপুটটা পজিটিভ, দুই জায়গায় থাকবে। এবং এইখানে যেটা একটা ভোল্টেজের ড্রপ হবে ভিডি, ভিডি হচ্ছে কারণ একটা করে ডায়োডের মধ্যে দিয়ে এই ওয়েভ শেপটা পাচ্ছি আমরা, বা কারেন্টটা একটা করে ডায়োডকে অতিক্রম করছে, এই কারণে ভিডি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। আর ব্রিজ রেকটিফায়ারে যেটা হচ্ছে, ব্রিজ রেকটিফায়ারও এক ধরনের ফুল ওয়েভ রেকটিফায়ারই, এটা একটু বিশেষ রকম একটা আর কি স্ট্রাকচার। এখানেও দেখো দুই দিকেই আমরা পাচ্ছি, এই পাশে পজিটিভ হাফ সাইকেলের জন্য একটা ওয়েভ শেপ পাচ্ছি, নেগেটিভ হাফ সাইকেলের জন্য পজিটিভ দিকে একটা ওয়েভ শেপ পাচ্ছি। এখানে ভোল্টেজের ড্রপটা হচ্ছে 2 ভিডি। 2 ভিডি হওয়ার কারণটা কি, কারণ এখানে যখন কারেন্টটা পাস করছে প্রত্যেকবার, যে পজিটিভ হাফ সাইকেলের জন্য দেখবা যে এই দুইটা ডায়োডকে কারেন্টটা পার করছে, সো এখানে দুইবার ভোল্টেজ ড্রপ হবে। আবার নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই দুইটাকে ক্রস করে আসছে, তার মানে এখানেও দুইবার ভোল্টেজ ড্রপ হবে। ঠিক আছে, এই কারণে এইখানে ড্রপটা হচ্ছে 2 ভিডি পরিমাণ। বুঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের এই মিটিংটার আর বেশি সময় নাই, 1 মিনিটেরও কম আছে, আমি ক্লোজ করে দিচ্ছি। নেক্সট মিটিংটাতে আবার আমরা শুরু করব। আমি 3:30টার সময় শুরু করছি পরেরটা। হ্যাঁ, এতক্ষণ আমরা যে টপিক দেখলাম সেটা ছিল ব্রিজ রেকটিফায়ার। এখন ব্রিজ রেকটিফায়ারের পর আমাদের শুরু হবে ফিল্টার সার্কিট। ফিল্টার সার্কিট ঠিক না, জাস্ট ক্যাপাসিটর ফিল্টারের কাজটা কি সেটা এখানে দেখানো হবে। এখানে একটা ফিল্টার আছে। নরমালি যেটা হবে যে আমরা একটু খেয়াল করলে দেখব, এই পর্যন্ত আমরা যে কয়টা রেকটিফায়ার সার্কিট দেখলাম, 3টা রেকটিফায়ার সার্কিট, 3টাতেই কিন্তু একটা কমন জিনিস ছিল, আউটপুটটা আমরা মেজার করছিলাম কোন একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। 3টাতেই যদি খেয়াল করো যে কোন একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আউটপুট মেজার করা হচ্ছিল, এই দুই প্রান্তের মধ্যে একটা ভোল্টেজের যে ডিফারেন্স সেটা আমরা মেজার করেছি। ফিল্টারের ব্যাপারটা যেটা হয়, যে ফিল্টার বলতে বোঝানো হয় যখন আমরা এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে একটা, অ্যাক্রস বলতে প্যারালালি একটা ক্যাপাসিটর অ্যাড করে দিব। যদি বলি যে এখানে একটা ক্যাপাসিটর দিয়ে দিচ্ছি, এই ক্যাপাসিটরটাই তখন ফিল্টার হিসেবে কাজ করবে। এই কাজটা করার কারণটা কি, এই পাশে হলো আমার টোটালি রেকটিফায়ার সার্কিটটা আছে। রেকটিফায়ার সার্কিট থেকে একদম ফাইনালি যে আমাদের যেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা মেজার করি, ভোল্টেজ বা কারেন্ট, সেই ভোল্টেজ বা কারেন্ট মেজার করার ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এখন আমরা একটা ক্যাপাসিটর অ্যাড করে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে ফিল্টার ক্যাপাসিটর। তাহলে এখানে অপারেশনটা কি হবে হচ্ছে একটু খেয়াল করে দেখো, যে নরমালি ক্যাপাসিটরের একটা খুব কমন বৈশিষ্ট্য হলো এটা ভোল্টেজ পেলে চার্জ হয় এরকম, ভোল্টেজ কমে গেলে আস্তে আস্তে ডিসচার্জ হয়, আবার ভোল্টেজ পেলে চার্জ হবে, আবার ভোল্টেজ কমে গেলে ডিসচার্জ হয়। এটা হলো ক্যাপাসিটরের একদম বেসিক একটা ফিচার, এটা হবেই।
তার মানে কি ভোল্টেজটা যদি না থাকে হঠাৎ করে কিন্তু এটা জিরোতে চলে আসছে না। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা হয় যে রেজিস্ট্যান্সের দুই প্রান্তে আমি ভোল্টেজ দিলাম, ওইটার ভোল্টেজ সাথে সাথে হাই হয়ে গেল, আবার ভোল্টেজ আমি অফ করে দিলাম, সাথে সাথে ভোল্টেজ জিরো হয়ে গেল। ক্যাপাসিটরের ক্ষেত্রে যেটা হচ্ছে এই চার্জ হতেও একটু টাইম নিবে, আবার ডিসচার্জ হতেও একটু টাইম নিবে। এই কারণে বলাও হয় যে ক্যাপাসিটর হলো চার্জের আকারে এনার্জিটাকে স্টোর করে রাখে। তো এখানে যেটা হবে যে এই জায়গাটায় চিন্তা করে দেখো যে আমাদের এই জায়গার ভোল্টেজ তো এরকম একটা ওয়েভ আকারে হবে। আমরা যদি ফুল ওয়েভ কোন একটা রেকটিফায়ারের কথা চিন্তা করি, তাহলে কি এরকম একটা ফুল ওয়েভ পাওয়া যাবে যে প্রত্যেকটা হাফ সাইকেলে একটা ওয়েভ আসছে। তাহলে এর প্যারালাল যদি কোনো ক্যাপাসিটর অ্যাড করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে যে এই প্যারালাল যে ক্যাপাসিটরটা আছে সেই ক্যাপাসিটরটা ধরলাম এইখান থেকে শুরু হচ্ছে, আগের এই অংশটা বাদ দিয়ে দিলাম, এইটুকু আপাতত ইগনোর করবে, এখানে কিছু ছিল না ধরে নিলাম যে এই ক্যাপাসিটরটা প্রথম এই সাইকেল আসার সাথে সাথে এটা প্রথম যখন এই হাফ সাইকেল আসলো সাথে সাথে এটা চার্জ হলো। এরপরে কি এটা যখনই লো ভোল্টেজে চলে যাবে ক্যাপাসিটর ভোল্টেজটা সাথে সাথে জিরোতে যাবে না, এটা আস্তে আস্তে ডিসচার্জ হচ্ছে। আবার ডিসচার্জ হয়ে এই লেভেল আসার সাথে সাথে আবার পরের সাইকেলটা চলে আসলো, তার মানে এটা আবার চার্জ হবে, আবার আস্তে আস্তে ডিসচার্জ হবে, আবার চার্জ হবে, আবার আস্তে আস্তে ডিসচার্জ হবে, এরকম একটা সাইকেল চলতে থাকবে। তার মানে কি এই ক্যাপাসিটর ছাড়া যেটা হচ্ছিল যে এই ফ্লাকচুয়েশনটা ছিল ভিপি পরিমাণ, দেখো এই যে এখানে পিক ভোল্টেজের সমান ফ্লাকচুয়েশন হচ্ছিল কন্টিনিউয়াসলি, যেটা শুরুতেই বলেছিলাম যে 0 থেকে 6 বা 0 থেকে 9 এরকম লেভেলের একটা ফ্লাকচুয়েশন হয় যদি ক্যাপাসিটর না থাকে বা ফিল্টার না থাকে। এখন যেটা হবে এই ক্যাপাসিটরের জন্য এই ফ্লাকচুয়েশনটাই কমে গিয়ে খুব ছোট একটা ভ্যালুতে চলে আসলো, হয়তো 5.5 থেকে 6 বা 8 থেকে 9 এরকম খুব ছোট একটা ভ্যালুর চেঞ্জ এখানে আসবে। এই কারণেই এটাকে প্রকাশ করা হচ্ছে ভিআর দিয়ে। ভিআর এর মানে হলো রিপল ভোল্টেজ, যেটাকে বলা হয় রিপল ভোল্টেজ। সেই রিপল ভোল্টেজের কারণে এখানে ভিআর প্রকাশ দেওয়া হচ্ছে, রিপল ভোল্টেজ। তাহলে এই রিপল ভোল্টেজ বের করার একটা ইকুয়েশন আছে, দেখো উপরে বলে দেওয়া আছে রিপল ভোল্টেজের ভ্যালুটা কত, যে ভিআর ইকুয়াল টু ভিপি বাই টুয়াইস এফ আর সি। তার মানে এই যে এখানে যে ভোল্টেজের ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিটা হলো এফ, এখানে যে রেজিস্ট্যান্স অ্যাড করা হচ্ছে সেই রেজিস্ট্যান্সটা হলো আর, এখানে ক্যাপাসিট্যান্সের ভ্যালু হলো সি। তাহলে এই তিনটা ভ্যালু যদি আমরা জানি তাহলে ভিপি বাই টুয়াইস এফ আর সি, এটা হয়ে যাবে আমাদের এই রিপল ভোল্টেজের ভ্যালু, অর্থাৎ কতটুকু ফ্ল্যাকচুয়েট করবে সেই রিপল ভোল্টেজের ভ্যালু। এটা থেকে কিন্তু খুব ইজিলি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যদি ফ্রিকোয়েন্সি বাড়ে, ফ্রিকোয়েন্সি বাড়লে কি হবে রিপল ভোল্টেজের ভ্যালু কমে যাবে। নিচের এইগুলার যে কোনো একটা ভ্যালু বাড়া মানে কি রিপল ভোল্টেজ কমবে। ফ্রিকোয়েন্সি কিভাবে বাড়বে, যদি এখানে আরো বেশি সাইকেল আসে তাহলে একটা হবে, 2 নাম্বার হলো যদি রেজিস্ট্যান্স বাড়ে, 3 নাম্বার হলো ক্যাপাসিট্যান্স যদি বাড়ে। এই তিনটার যে কোনো একটা বাড়ানো হলেই দেখবা যে রিপল ভোল্টেজের ভ্যালু কমে যাচ্ছে। এখানে খেয়াল করার ব্যাপারটা হলো নর্মালি আমরা যখন ল্যাবে কাজ করি, এই রিপল ভোল্টেজ নিয়ে যখন আমরা ল্যাবে দেখি যে ফিল্টারের কাজ কিভাবে হয়, তাহলে দেখা যায় যদি 1 মাইক্রোফ্যারাডে নিয়ে আমরা কাজ করি, ধরলাম ক্যাপাসিটর যেটা দিচ্ছে যে ক্যাপাসিটরের ভ্যালু 1 মাইক্রোফ্যারাডে, 1 মাইক্রোফ্যারাডে দিলে সাধারণত দেখা যায় যে এই জায়গার ভ্যালুটা হয় এরকম যে যাচ্ছে কমবে আবার বাড়বে আবার কমবে, এরকম একটা চেঞ্জ পাওয়া যায়। কিন্তু এই 1 এর জায়গায় যদি আমি 10 মাইক্রোফ্যারাডে দিয়ে দিই, ধরলাম যে এখানে 10 মাইক্রোফ্যারাডে দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে নিচে 10 গুণ বেড়ে যাওয়া মানে কি রিপল ভোল্টেজের ভ্যালু 10 ভাগের 1 ভাগ হয়ে যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে একদম এরকম একটা হালকা ভ্যালু আসে, প্রায় স্ট্রেট লাইনের কাছাকাছি চলে আসে। আরো যদি প্রিসাইসলি বলি, সাধারণত আমি যেসব সার্কিট নিয়ে কাজ করি, বা এখন তো এটা কম করা হয়, যখন স্টুডেন্ট ছিলাম বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতে হতো তখন আমাদের রেকটিফায়ার সার্কিট সব জায়গাতেই কাজে লাগতো, এবং সেখানে ভোল্টেজ এই ফিল্টারও আমরা ইউজ করতাম। সাধারণত আমি প্র্যাকটিক্যালি ইউজ করতাম যেটা 4700 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটর গুলো পাওয়া যায়, একটু বড় সাইজের ড্রাম ক্যাপাসিটর পাওয়া যায় 4700 মাইক্রোফ্যারাডের। এইটার কাজ দেখা যায় যে এটা দিলে প্রায় ডিসির কাছাকাছি চলে আসে। আমরা যখন
এগুলো নিয়ে কাজ করতাম। ওই সময় কিন্তু ভোল্টেজ রেগুলেটর আইসি পাওয়াটাও টাফ ছিল, তখন রেগুলেটর আইসি সব জায়গায় পাওয়া যেত না, বা খুবই কম, হয়তো দুই একটা দোকানে পাওয়া যেত। এই কারণে আমরা রেগুলেটর আইসি নিয়ে কাজ করতামও কম। আমরা এখানেই ক্যাপাসিটরের ভ্যালুটা বড় করে দিতাম, এটাতেই আমাদের প্রায় ডিসির মতন চলে আসতো, আর আলাদা রেগুলেটর ইউজ করতে হতো না। তো এই হলো আমাদের ক্যাপাসিটর দিয়ে ফিল্টার তৈরি করার নিয়মটা। জাস্ট একটা প্যারালাল ক্যাপাসিটর থাকলেই দেখা যাচ্ছে সেটা এই ফ্লাকচুয়েশনটাকে অনেকটা কমিয়ে দিচ্ছে, এবং ক্যাপাসিটরের ভ্যালু যত বাড়তে থাকে এই ফ্লাকচুয়েশন তত মিনিমাইজ হয়ে যায়। ঠিক আছে, এইখানে তোমরা একটা কাজ করবা, একটু নোট করে রাখো, তোমরা একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট টাইপের করো, যারা আছো একটু কাগজে লিখে রাখো। ঠিক আছে, বলবো? জি স্যার বলেন। জি স্যার বলেন স্যার। একদম সিম্পল। ধরো আমরা একটা ফিল্টার সার্কিট তৈরি করছি, যেখানে ফ্রিকোয়েন্সির ভ্যালুটা লেখো। ফ্রিকোয়েন্সি হলো 50 হার্জ, আমাদের যে লাইনের ফ্রিকোয়েন্সি 50 হার্জ। রেজিস্ট্যান্স ধরো 1 কিলো ওহম। ভিপি পিক ভোল্টেজের ভ্যালুটা রাখো বললাম 12 ভোল্ট, 12 ভোল্ট পিক ভোল্টেজ। ক্যাপাসিটরের ভ্যালু 1 মাইক্রোফ্যারাডে, 10 মাইক্রোফ্যারাডে আর 100 মাইক্রোফ্যারাডে। তিনটা আলাদা ক্যাপাসিটরের জন্য রিপল ভোল্টেজের ভ্যালু কত হয় সেটা বের করবা। 1 এর জন্য একটা রিপল ভোল্টেজ বের হবে, 10 এর জন্য একটা বের হবে, আর ওই 100 এর জন্য একটা বের হবে। ঠিক আছে, জি স্যার। তাহলে ভ্যালু গুলো বোঝা গেল। ধরো আমি একটু নোট করে রাখি, তোমাদের আমি পরে ওই ক্লাসের অ্যাসাইনমেন্টের ওখানে এটা আমি লিখে দিয়ে দিব। ভিপি বললাম 12 ভোল্ট, তাই না? 12 ভোল্ট। আর বললাম ফ্রিকোয়েন্সি হলো 50 হার্জ, রেজিস্ট্যান্স হলো 1 কিলো ওহম, ক্যাপাসিটরের ভ্যালু 1 মাইক্রোফ্যারাডে ধরে করবো একবার, 10 দিয়ে করে একবার। আর আচ্ছা, এক কাজ করো, লাস্টেরটা ইয়ে রাখো, 100 না করে লাস্টের ক্যাপাসিটরটার ভ্যালু রাখো 47 রাখো, 100 না। ঠিক আছে, 47 মাইক্রোফ্যারাডে দিয়ে করবো একবার। তাহলে এই তিনটার ক্ষেত্রে রিপল ভোল্টেজের ভ্যালু কত হয় সেটা বের করবা। এবং এটা ধরো নেক্সট ক্লাস তো তোমাদের আগামী শুক্রবার 2:30টায়, তার আগে যে কোনো একটা সময়ে সাবমিট করে দিব। ওকে, আমরা তাহলে হ্যাঁ পরের ক্লাসটা যাচ্ছি। এখন যেটা আসবে লিমিটার সার্কিট। লিমিটার সার্কিটেরই আরেকটা নাম হলো ক্লিপার সার্কিট। এই লিমিটার বা ক্লিপার সার্কিটের কাজটা কি, যে ইনপুটে যে কোনো একটা ভোল্টেজ যদি থাকে, যে ভোল্টেজের ভ্যালুটা বেশি বা কম যে কোনো কিছুই হতে পারে, লিমিটার সার্কিট যেটা করবে একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে এটাকে লিমিট করে রাখবে, তার মানে ওই রেঞ্জের উপরে উঠতে দিবে না। অর্থাৎ আমরা এই যে এইখানেই যদি দেখো যে একটা সাইন ওয়েভ আছে, এই ব্ল্যাক যে সাইন ওয়েভটা দেখা যাচ্ছে ব্ল্যাক কালার দিয়ে যেটা করা, এইটার ভ্যালু হয়তো একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আছে, এই লেভেল পর্যন্ত। বাট আমরা বলে দিলাম যে আমরা এল প্লাস পর্যন্ত লিমিট করব আর নিচের দিকে এল মাইনাস পর্যন্ত লিমিট করব। তাহলে সার্কিটটা যে কাজ করবে যে এই ভোল্টেজটা সবসময় এই পর্যন্ত গিয়ে লিমিট হয়ে যাবে, এরপরে আর ইনপুটের ভোল্টেজটা এখানে কোনো কাজে লাগবে না। আবার নিচের দিকেও এখানে গিয়ে লিমিট হয়ে যাবে, এরপর আর কাজে লাগবে না। এটা হলো আমাদের লিমিটার সার্কিটের মেইন উদ্দেশ্য। এটারই আরেকটা নাম হলো ক্লিপার সার্কিট, যেটা বলা আছে দেখো ক্লিপড অফ, বা এটাকে ক্লিপার সার্কিটও বলে। ক্লিপার সার্কিটের নাম তোমাদের বেশি পরিচিত বিষয় লিমিটার সার্কিটের থেকে। তো এই লিমিটার সার্কিট তৈরি করার সিস্টেমটাই আমরা পরের স্লাইডেই দেখবো। এখানে লিমিটার সার্কিটের কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে দেখো।
যেটা করা হয়েছে সেটা হলো আমাদের এই একদম উপরে বাইরের সার্কিটটা দেখো, প্রথম যে সার্কিট আছে এই সার্কিটে কি হচ্ছে, এখানে হলো একটা রেজিস্ট্যান্স আছে এবং একটা ডায়োড আছে। তাহলে আমরা কি জানি, ডায়োডের মধ্যে দিয়ে আমরা সবসময় জানি যে ডায়োডের ভোল্টেজ ড্রপ সবসময় হয় 0.7 ভোল্ট, ঠিক আছে, 0.7 ভোল্ট। তাহলে এই ডায়োডের মধ্যে দিয়ে আমার এই প্রান্তে যদি ধরো এই দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য যদি 0.1 ভোল্ট হয়, তাহলে কি এখানেও ভোল্টেজের পার্থক্য 0.1 হবে। যদি 0.2 হয় 0.2 হবে, 0.5 হলেও 0.5 হবে, 0.7 হলেও 0.7 হবে। কিন্তু যদি 0.7 এর উপরে কোন একটা ভোল্টেজ হয়, সাপোজ 1 ভোল্ট বা 2 ভোল্ট, তাহলে কি হবে, 0.7 পরিমাণে এখানে ড্রপ হবে, বাকি ভোল্টেজ বা বাকি কারেন্ট এই দিকে পাস হয়ে যাবে। অর্থাৎ এই জায়গার ভোল্টেজের ড্রপ কখনোই 0.7 এর উপরে উঠবে না এই ডায়োডের মধ্য দিয়ে। এখানে এটাই দেখাচ্ছে যে নেগেটিভ দিকে বা পজিটিভ দিকে 0.7 এর নিচে যতক্ষণ আছে ইনপুট আর আউটপুটের ভোল্টেজ সমান। এটা হলো ইনপুট ভোল্টেজ, এটা হলো আউটপুট ভোল্টেজ, এই দুইটা ভ্যালু সবসময় সমান আছে। এই যে 1 দিয়ে বোঝাচ্ছে এটা সমান, রেশিওটা সমান। যখনই 0.7 এ পৌঁছালো এটা লিমিট হয়ে যাচ্ছে, এরপর আর এটা বাড়ছে না। এটা হলো উল্টা নেগেটিভ লিমিটার। নেগেটিভ লিমিটারে যেটা হবে সেটা হলো -0.7 পর্যন্ত এটা কমবে, এরপরে লিমিট হয়ে যাবে। পজিটিভ দিকে যত খুশি আমি বাড়াবো সমস্যা নেই। এইখানে দেখো এটা হলো ডবল লিমিটার। ডবল লিমিটারে কি হবে, নেগেটিভ দিকেও 0.7 এ গিয়ে লিমিট হচ্ছে, পজিটিভ দিকেও 0.7 এ গিয়ে লিমিট হচ্ছে। অর্থাৎ এই সার্কিটটার কথা যদি চিন্তা করি, এই সার্কিটের এই দুই প্রান্তের ভোল্টেজ কখনোই +0.7 বা -0.7 এই রেঞ্জের বাইরে যাবে না, এর মধ্যেই থাকবে। তো এই তিনটা সার্কিটে যেটা, যে শুধুমাত্র ডায়োডের যে নিজস্ব ভোল্টেজ ড্রপ মানে 0.7 এর বাইরে কোনো কিছু আর চিন্তা করা হয়নি। এখন যদি আমাদের উদ্দেশ্যটা থাকে যে আমি আমার ইচ্ছা মতন একটা ভোল্টেজ লিমিটার তৈরি করব, যে সেটা 0.7ই হবে এটা না, তাহলে কি করতে হবে, এই ডায়োডের সাথে সিরিজে একটা ভোল্টেজ সোর্স অ্যাড করে দিতে হবে। এখানে খেয়াল করে দেখো যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের সাথে সিরিজে একটা ডায়োড, এই ডায়োডের সাথে সিরিজে একটা ভোল্টেজ সোর্স আছে, যেটা পজিটিভ টার্মিনালটা হলো উপরে, নেগেটিভ টার্মিনালটা নিচে। এই ডায়োডের এই সোর্সের ভ্যালু যদি 5 ভোল্ট হয়, তাহলে কি হবে, এই পাশের যে ভোল্টেজ সোর্স আছে, ধরো এটার যে সোর্সের ভোল্টেজ, সেটা যে ভোল্টেজ দিবে তাকে তো ও বাধা দিচ্ছে, ও বাধা দিচ্ছে কত দিয়ে, 5 ভোল্ট দিয়ে। তার সাথে আবার ডায়োডটা আরো 0.7 ভোল্ট অ্যাড করলো, তাহলে টোটাল লিমিটটা কতটা হবে, এই 5 এর সাথে 0.7 যোগ করলে যেটা হবে, 5 এর সাথে 0.7 যদি আমরা যোগ করি, যোগ করলে যেটা 5.7, এই 5.7 গিয়ে এটা লিমিট হচ্ছে। এই 5 লিমিট হচ্ছে এই ভোল্টেজ সোর্সের জন্য, আর 0.7 ভোল্ট লিমিট হচ্ছে এই ডায়োডের ইন্টারনাল ভোল্টেজের জন্য। দুইটা মিলে টোটাল 5.7 ভোল্টে গিয়ে এটা লিমিট হবে। তো আমাদের যদি একদম ফিক্সড একটা দরকার হয়, আমি চাচ্ছি ধরো যে 10 ভোল্টে লিমিট করব, তাহলে কি করতে হবে, ডায়োডে তো 0.7 ভোল্ট লিমিট হবেই, তার সাথে আরো 9.3 ভোল্ট অ্যাড করে দিতে হবে। তাহলে 9.3 আর 0.7 দুটা যোগ করলে 10 ভোল্ট লিমিট পাওয়া যাবে। মানে এখানে তখন আর এই 5 ভোল্ট থাকবে না, এই জায়গায় জাস্ট আমরা 9.3 ভোল্ট দিয়ে দিব, এখানে 9.3 ভোল্ট। এই দুইটা অ্যাড করে তখন হয়ে যাবে কি, এখানে লিমিট হয়ে যাবে 10 ভোল্টের। তো এটাই হলো আমাদের একটা লিমিটার সার্কিট বা ক্লিপার সার্কিটের মেইন বৈশিষ্ট্য। এবং এটার সবচেয়ে বড় সুবিধা যেটা, যে আমাদের যে কোনো ডিভাইসের সেফটির জন্য এটা ইউজ করা যায়, যে ডিভাইসে যেন হঠাৎ করে বেশি ভোল্টেজ চলে না আসে, বা একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত অ্যালাউ করবে, এর বেশি ভোল্টেজ কখনোই পাস হতে দিবে না, এই কাজটাকে লিমিট করে ফেলবে। তো এটা আমাদের ডিভাইস সেফটির জন্য বেশ ভালো একটা সার্কিট। এই লিমিটার সার্কিটের পরে আমরা যেটা দেখব সেটা হলো ক্ল্যাম্পার সার্কিট। এটা আরেকটা নাম হলো ক্ল্যাম্প ক্যাপাসিটর। দেখো ক্ল্যাম্পার সার্কিটের স্ট্রাকচারটা হলো এরকম। এখানে কি আছে, যে একটা ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ সোর্সটা হলো এসি সোর্স, এখানে একটা ক্যাপাসিটর আছে এবং এই পাশে একটা ডায়োড আছে, যেটার অ্যানোডটা হলো গ্রাউন্ডের সাথে কানেক্টেড আর ক্যাথোডটা
এই ক্যাপাসিটরের অন্য টার্মিনালের সাথে কানেক্টেড। তো এখানে যেটা হবে, মানে আমি নর্মাল কেসে যদি চিন্তা করে বলি যে দেখো যে যখন এই পাশে বেশি ভোল্টেজ আসবে ও তো পাস করতে দিবে না, এখানে আটকে দিচ্ছে, তার মানে কি সেই সময় ক্যাপাসিটরটা চার্জ হতে থাকবে। আবার যখন নেগেটিভ এই স্কোয়ার শেপটা আসবে, স্কোয়ার সিগন্যালটা আসবে, তখন কি হবে, এটা ডিসচার্জ হবে এবং এটা তখন ধীরে ধীরে ডিসচার্জ হবে। এর ফলে যেটা হবে, এর আউটপুটের একটা ইন্টারেস্টিং ব্যাপার হয় যে এই ধরো ইনপুটটা আমি ধরে নিলাম -4 থেকে +4 ভোল্ট এই রেঞ্জে আছে, আউটপুটে যেটা হবে টোটাল জিনিসটাই বা টোটাল ওয়েবশেপটা শিফট হয়ে 0 লেভেলে চলে আসবে, মানে একদম নিচের লেভেলটা 0তে আসবে আর উপরেরটা সেই অনুযায়ী উপরে যত দূর যাওয়া যাবে। তার মানে -6 যদি 0তে আসে, 4 চলে যাবে কোথায়, 10-এ, 6 ভোল্ট যোগ হয়ে যাচ্ছে। দেখো এই যে আউটপুটটা এখানে দেখানো আছে, এটা হলো 0তে আছে এই নিচের লেভেলটা আর উপরের লেভেলটা 10-এ চলে গেল। তো এটাকে বলা হচ্ছে ক্ল্যাম্পার সার্কিট বা ক্ল্যাম্প ক্যাপাসিটর অথবা ডিসি রিস্টোরার। প্র্যাকটিক্যালি যেটা হয়, এই ওয়েব শেপটা যে এত সুন্দর আসে এরকম না, এটা একটু ডিস্টর্টেড আসে। ধরো এটা বোধহয় পরের স্লাইডে দেয়া আছে, এই যে এখানে দেখো খেয়াল করে, আমরা যখন প্র্যাকটিক্যালি এটা নিয়ে কাজ করি তখন তো একটা লোড রেজিস্ট্যান্স রাখতে হবে, কারণ কারেন্ট ফ্লো করে ওই নেগেটিভ হাফ সাইকেলের সময় কোন একদিকে ফ্লো করবে এবং সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা এটা সবসময় এই ভোল্টেজটা মেজার করি। তো তখন যেটা দেখা যায়, এইখানে ভোল্টেজ সোর্স ভোল্টেজটা এত স্মুথ স্কোয়ার ওয়েভ না এসে এই দিকে যেটা হয় যে এটা যখন স্টেট ছিল, এটা হালকা ভাবে ক্যাপাসিটরটা ডিসচার্জ হতে থাকে দেখে এটাও আস্তে আস্তে কমতে থাকে, এই ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছে এখানে, আর নিচের দিকে গিয়ে একটা স্পাইকের মতো নিচে থাকে, তারপর আবার এরকম বাড়ে, আবার উপরে যায়, আবার হালকা ভাবে ডিসচার্জ হতে থাকে। তোমাদের যদি এক্সাম বা ফিউচারে কখনো ক্ল্যাম্পার সার্কিট বা ডিসি রিস্টোরার সার্কিটটা আঁকতে বলা হয়, তোমরা যে কাজটা করবা যে এইটা হলো তোমাদের মেইন সার্কিট, ওই আগেরটা হলো রেজিস্ট্যান্স ছাড়া ছিল, তো তোমরা এইটাকে সবসময় মাথায় রাখবে, এটা হলো আসল সার্কিটটা, এটার আউটপুটটা হলো এটা এবং ইনপুটটা হলো ওই যে শুরুতে যে স্কোয়ার ওয়েভটা ছিল সেটা। এটা একটু খেয়াল রাখবে, এটা হলো তোমাদের মেইন সার্কিট, এটা হলো আউটপুট এবং ইনপুটটা হলো নর্মাল যে ইনপুট একটু আগের স্লাইডে দেখে আসলাম সেই ইনপুটটা। এই যে এটা হলো তোমাদের ইনপুট সার্কিট, এই ইনপুটের ওয়েভ শেপ, ঠিক আছে। মাঝখানে এইটা হলো বোঝানোর জন্য আলাদাভাবে দেওয়া হয়েছে, এটা আমাদের মেইন সার্কিটটা না, মেইন সার্কিটের এখানে একটা রেজিস্ট্যান্স থাকতে হবে, এরকম একটা রেজিস্ট্যান্স থাকবে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো এটা হলো আমাদের ক্ল্যাম্পার সার্কিট বা ক্ল্যাম্প ক্যাপাসিটর বা ডিসি রিস্টোরার। এরপর আমাদের যেটা আছে ভোল্টেজ ডাবলার। ভোল্টেজ ডাবলারটা আসলে খুব বেশি একটা প্র্যাকটিক্যাল সার্কিট বা এটার ইউজও আসলে খুব বেশি না। এটা হলো ক্ল্যাম্প ক্যাপাসিটরের সাথে একটা, ধরো ক্ল্যাম্প ক্যাপাসিটরই ছিল, এখানে ইয়েটা একটু সমস্যা আছে, এটা আপাতত দরকার নাই। এখানে যেটা যে এই দেখো আগের মতোই ক্ল্যাম্পার সার্কিটের মতোই আছে, শুধু ডায়োডের ডিরেকশনটা নিচের দিকে, আর এই পাশে আবার আরেকটা প্যারালাল এই শেপই আছে যে উপরে ডায়োড, নিচে হলো ক্যাপাসিটর। এটার যেটা কাজ হবে যে ইনপুটে আমরা যে ভোল্টেজটা দিব, আউটপুটের ভোল্টেজটা পিক ভোল্টেজ, মানে এখানে হলো একটা ভিপি সাইন ওমেগা টি আমরা ইনপুটে দিচ্ছি, একটা সাইন ওয়েভ, এই যে এরকম একটা সাইন ওয়েভ। আউটপুটটাতে যেটা হবে নেগেটিভ দিকে, এখন নেগেটিভ দিকে আছে যে নেগেটিভ দিকে একটা ভিপির সমান ডিসি ভোল্টেজ পাওয়া যাবে, 2 ভিপি সমান। মানে আগের যেই সার্কিট ছিল, যেই ওয়েবশেপ ছিল এরকম সাইন ওয়েভ, এখন যেটা হবে এটার সাইন ওয়েভ থাকবে না, এটা হয়ে যাবে একটা ডিসি এবং এটার পিক ভোল্টেজ আগের পিক ভোল্টেজের চেয়ে ডবল হবে, আগের পিক ভোল্টেজের চেয়ে এরকম ডবল। এখানে জিরো লেভেলটা এখানে দেখানো আছে দেখে এরকম। আমরা যদি অসিলোস্কোপে দেখি তাহলে দেখা যায় যে জিরো লেভেলটা থেকে তো আমরা চাইলে অসিলোস্কোপে এই ওয়েবশেপ গুলো উপরে বা নিচে নামাতে পারি, নিচে নামালে এইরকম একটা শেপ পাওয়া যায়। আর প্র্যাকটিক্যালি যেটা হবে যে এটা হলো মাইনাস ভিপি, এটা হলো মাইনাস ভিপি, এটা হলো প্লাস ভিপি,
এবং এইখানে হলো -2 VP, যে পিক ভোল্টেজ আছে তার ডবল। এই কারণে এটাকে বলা হচ্ছে ভোল্টেজ ডবলার। তাহলে ডায়োডের চ্যাপ্টার আমাদের এই পর্যন্তই থাকছে, ঠিক আছে? ডায়োড নিয়ে আমাদের মোটামুটি আলোচনা থাকবে এই পর্যন্ত। তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিলাম, এই অ্যাসাইনমেন্টটা তোমরা নেক্সট ক্লাসের আগে করে জমা দাও, এবং নেক্সট ক্লাসে আমরা যেটা শুরু করব মসফেট, ঠিক আছে? আজকের ক্লাস আমি তাহলে আর এর বেশি টানছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে সেটা বলো এখন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, না থাকলে আমি এটা শেষ করে দিচ্ছি। আর গত ক্লাসের তোমাদের ক্লাসের ভিডিওটা আমি আজকে আপলোড করেছি, ওটা মাঝখানে আমার ওই পিসির একটু ঝামেলার জন্য আপলোড করতে পারি নাই। আজকে আপলোড করে দিয়েছি, আজকেরটা আমি দেখি 2-1 দিনের মধ্যেই করে দিব, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই জি স্যার, আজকে রাখছি। আজকে ভিডিওটা স্যার তাড়াতাড়ি দিয়ে দিন। হ্যাঁ, দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।